আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিঙ্ক, হেডার এন্ড ফুটার, টেক্সট এবং সম্ভব হলে আমরা সিম্বল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। লিঙ্ক এটা আমাদের কাজ নেই আসলে। এটা বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য প্রয়োজন হয়, যেমন লেখক, যেমন ডাটা এন্ট্রি কাজ করে, এমন এরকম কিছু কাজ, এরকম কিছু অপারেটরদের জন্য এটা দরকার। কিন্তু হেডার এন্ড ফুটার এবং টেক্সট উভয়টা গ্রুপে আমাদের লাগে, উভয়টা গ্রুপে আমাদের লাগে। লিঙ্কের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন হাইপার লিঙ্ক। এটা হলো যেমন আপনি কোনো কাজ করছেন, সেই কাজের মধ্যে যদি কোনো লিঙ্ক আপনি অ্যাড করতে চান, কি করতে চান, কোনো লিঙ্ক অ্যাড করতে চান, অ্যাড করতে চান। সেই ক্ষেত্রে আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে এটি অ্যাড করতে পারেন। যেমন কওমি ইউথ ক্লাব, আপনি এখানে লিখেছেন, এই লেখার সাথে সাথে আপনি চাচ্ছেন কওমি ইউথ ক্লাবের যে পেজ আছে, কওমি ইউথ ক্লাবের যে গ্রুপ আছে, ওই গ্রুপ, ওই পেজ, ওই ওয়েবসাইট আপনি লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে চাচ্ছেন। লিঙ্কটা কি করতে চাচ্ছেন, অ্যাড করে দিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে এটি অ্যাড করতে পারেন। আবার দেখেন, আপনার স্টুডেন্টদের, আপনার শিক্ষার্থীদের ডাটাগুলো আপনি এন্ট্রি করছেন। সেই ডাটাগুলো, ছবিগুলো, স্টুডেন্টদের ছবিগুলো আপনি এখানে অ্যাড করবেন, কিন্তু এতে দেখা গেছে ছবিগুলো অ্যাড করতে গেলে আমাদের পিকচার আকার আসবে। আমরা যদি পিকচার আঁকে এখানে ফটোগুলো বসাতে যাই, এই ফটোগুলো নড়চড়ে সমস্যা হবে, সেটিং করতে সমস্যা হবে, অনেক কিছু। কিন্তু ওই ছবির জায়গায় যদি আমি লিঙ্কটাকে অ্যাড করে দিই, মানে আমার কম্পিউটারে কোনো একটা ড্রাইভের মধ্যে রেখে আমি যদি লিঙ্কটা অ্যাড করে দিই, তাহলে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি পিকচারটা ওপেন। এই ধরনের কিছু কাজগুলো হাইপার লিঙ্কের মাধ্যমে করতে। যেমন আমি এখানে লিখলাম কওমি ক্লাব, কমিট লেখার পরে আমি লিখলাম হাইপার লিঙ্কে গিয়ে আমি এখানে অ্যাড্রেসটা লিখে দিলাম, উদাহরণস্বরূপ www.facebook.com কমিউনিটি ক্লাব। ওকে, এটা আমার এখানে লিঙ্ক অলরেডি ইয়ে করা আছে। ঠিক, আমি আমার পেজের, আমি আমার গ্রুপের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব, দেন ওকে বাটন প্রেস করব। তাহলে কি হবে, আমার এই লিঙ্কটা এখানে চলে আসবে। দেন আমি যখন কন্ট্রোল কে তে ক্লিক করব, তখন কিন্তু আমার এটা সরাসরি ওই কমিউনিটি ক্লাবের এর মধ্যে, ফেসবুক পেজের মধ্যে বা গ্রুপের মধ্যে সরাসরি চলে যাবে। এটা হলো আমার, এটা হলো আমার লিঙ্কের কাজ, হাইপার লিঙ্ক। আর হাইপার লিঙ্কটা যদি আপনি বলেন যে পুরোটাকে সিলেক্ট করে আপনি মার্ক করবেন, তাও আপনি করতে পারেন। আপনি এখানে লিখলেন, লেখা চলে আসলো, দেন ওকে বাটন। যখন আপনি পুরোটাকে সিলেক্ট করে আপনি যখন ইয়ে করবেন, তখন কিন্তু আর ওই লিঙ্কটা কি আসবে না, আলাদাভাবে আসবে। আলাদাভাবে না আসার কারণে আপনার লেখার মাঝে কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি হবে না। আপনি জাস্ট এই লেখাটা কন্ট্রোল বাটন ধরে যদি আপনি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে যাবে, বলেন কোথায় নিয়ে যাবে, বাড়িতে লিংকে নিয়ে যাবেন। লিঙ্কে নিয়ে যাবে। এই হলো একটা সিস্টেম হাইপার লিঙ্কের। আরেকটা সিস্টেম হলো, আপনি হাইপার লিঙ্কটাকে রিমুভ করে দিবেন। কি করবেন, এটাকে লিঙ্কটাকে রিমুভ করবেন, রিমুভ লিঙ্কে ক্লিক করেন, তখন দেখবেন যে এটা লিঙ্কটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আমি এখানে কি করতে চাই, যেমন আমি আমার স্টুডেন্টের তথ্যগুলোকে এন্ট্রি করেছি, আমি আমার স্টুডেন্টদের তথ্যগুলো কি করেছি, এন্ট্রি করেছি। যেমন এখানে নাম লিখেছি, এখানে ঠিকানা লিখেছি, এখানে ক্লাস লিখেছি, এবং এখানে লিখেছি ছবি। যার নাম আমি এখানে লিখলাম, তার ছবিটাকেও আমি এখানে অ্যাড করতে চাই। আকরাম লেখার পর লিখলাম ঢাকা, ক্লাস লিখলাম মুক্ত, এখানে আমি ছবিটাকে কি করতে চাই, অ্যাড করতে চাই।
আমি যদি ইনসার্টে ক্লিক করে যদি আমি পিকচারটাকে এইভাবে ম্যানুয়ালি নিয়ে আসি, তাহলে কিন্তু আমি আমার ঠিক এই ঘরের মধ্যে সীমাবদ্ধ করে ফটোটাকে এডিট করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। ফটোটা যেখানে আছে সেই ফটোর লিঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে। আর এটা সিস্টেম হলো হাইপারলিংক। হাইপারলিংকে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন আপনার ফটো, কোন ফটোটা আপনি দিতে চাচ্ছেন। দেন ওই ফটোটাকে আপনি মার্ক করবেন। মার্ক করার পরে আপনি যখন ওই ফটোটাকে মার্ক করে ওকে বাটন প্রেস করবেন, তখন ফটোটার লিঙ্ক এখানে চলে আসবে। আমরা দেখি আমাদের ফটোটা কোথায় আছে। এখানে কোনো ফটো সত্যিকারতে নেই। যেমন এখানে একটা ফটো আমার আছে, জাস্ট আমি এখানে আকরাম দিয়ে সেভ করলাম। Then আমি এই মুহূর্তে আমার যেখানে আমার ফটোটা রেখেছি সেখানে যাব। যেমন ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ আকরাম নামে আমার ফটোটাকে বের করবো, যে আকরাম। দেন ওকে বাটন প্রেস। এখন দেখেন আমার এই ছেলেটার ফটো এখানে চলে আসে। লিঙ্ক আসে, ছবি আসে। এবার যদি আমি কন্ট্রোল বাটন ক্লিক করি, আবার এইটাতে ক্লিক করি, তখন কিন্তু আমাকে ফটোটা ওপেন করে দেয়। তখন আমার কি করবে, ফটোটা ওপেন করে দেখান। ডাটা এন্ট্রি কাজ যখন আপনি করবেন, তখন আপনার এই ধরনের কাজগুলো লাগবে। কেন লাগতে পারে, আপনার মাদ্রাসার সকল স্টুডেন্টদের তথ্যগুলো আপনি যখন এন্ট্রি করবেন, সেখানে ফটোটাকে আপনি অ্যাড করবেন। তো ফটোগুলো যদি আপনি ম্যানুয়ালি ধরে ধরে আনেন, সময় লাগবে, ঝামেলা হবে, আবার সিরিয়াল মতো থাকবে না। এই জন্য ফটোগুলো যে কোনো একটা ফোল্ডারে আপনি রেখে দিবেন ক্লাস ভিত্তিক। আপনি জাস্ট এখানে হাইপার লিংকের মাধ্যমে এটিকে কি করবেন, কপি করবেন। আমি সিলেক্ট করার পর হাইপার লিংকে গেলাম, দেন রিমুভ ক্লিক করে ওকে বাটন প্রেস করলাম। আমার এটা কি হয়ে গেছে, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। যেটা এটি হলো প্রকৃতপক্ষে যারা সম্পাদক, যারা লেখালেখি করেন, তাদের জন্য, তাদের বইয়ের মার্ক করার জন্য এই বুকমার্ক অপশন গুলো ব্যবহার। আপনি যদি বুকমার্কে ক্লিক করেন, এরপর আপনি কোন একটা লেখাকে আপনি যদি বুকমার্ক করে রাখেন, তাহলে ওই লেখাটা আপনি সহজে বুঝতে পারবেন। বক্তব্যটাকে কপি করে নিয়ে নিলাম। এরপরে বুকমার্ক ক্লিক করার পর বুকমার্ক নেমের মধ্যে আমি এটাকে মার্ক করে দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। যেমন আমি এখানে বুকমার্ক নাম দিলাম, যেমন ক্লাস, ক্লাস নামে আমি একটা অ্যাড করলাম। ক্লাস নামে কি করলাম, এটা অ্যাড করলাম বুকমার্ক। এই মুহূর্তে যদি আমি আমার ক্লাস অপশনে যাই, দেন গো টু তে ক্লিক করি, তখন কিন্তু আমার বক্তব্যটা কি হবে, মার্ক হবে। তখন বক্তব্যটা কি হবে, মার্ক হবে। এভাবে যখন আমরা বক্তব্যটা মার্ক ক্লাসে, এভাবে যখন আমরা বক্তব্যটা মার্ক করব, তখন যে কোনো শব্দ আমরা যখন এইভাবে মার্ক করব, দেন যেই কোনো সময় যদি আমার বের করার দরকার হয়, আমি বুকমার্কের মাধ্যমে এটি বের করে নিতে পারবো। এটা হলো বুকমার্ক। ক্রস রেফারেন্সের কাজ ঠিক অনেকটা এমন। ক্রস রেফারেন্সের কাজটা অনেকটা এমন, মানে একটা শব্দ পরিবর্তে আরেকটা শব্দটাকে কি করা, ক্রস। এটাও আমাদের দরকার লাগবে না। প্যারাগ্রাফ ভিত্তিক এখান থেকে এখানে আইটেম আছে, কি আপনি এটাকে ক্রস করতে চান, হেডিং, বুকমার্ক, ফুটনোট, কোনটাকে ইয়ে করতে চান, আপনি এখানে লিখে দিলেন। এগুলো আমাদের দরকার, দুটোটা দরকার, কারণ আমার লাইফে কখনো দরকার হয় না। নেক্সট যে গ্রুপটি আছে সেটি হলো হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারের মূলত কাজ হলো আমার পেজের মধ্যে খ্রিস্টান নাম্বার, বইয়ের নাম, তারপরে আনুষঙ্গিক যে সকল বইয়ের উপরে লেখা থাকে, যেই লেখাটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যেই থাকে, যেটাকে আমরা শিরোনাম বলি, যেটাকে আমরা বইয়ের নাম বলি, যেটাকে আমরা অনুচ্ছেদ পরিচ্ছেদ বলি, যেই লেখাটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে উপরে কিংবা নিচে ব্যবহার হবে, ওই লেখাটাই হেডিং কিংবা এর মাধ্যমে সেট করতে। হেড, এটা অংশ।
ফুট পায়ের অংশ নিচের দিকে দিতে চাই, তাহলে ফুটার। আমরা যদি পৃষ্ঠার উপরের দিকে দিতে চাই তাহলে হেডার। আমরা যখন হেডারে ক্লিক করব তখন আমার হেডারটা এখানে কি হবে, ব্যবহার হবে। সেই ব্যবহারটা কয়টা স্টাইলের হতে পারে, কয়টা ফরম্যাটে হতে পারে, কয়টা সিস্টেম হতে পারে, এগুলো আপনি এখান থেকে ফরম্যাট পাবেন। ফরম্যাট যেমন এখানে একটা ফরম্যাট যেটা লেখাটা বাম পাশে দেখতে পাচ্ছেন, যে কালো লেখা। এখানে একটা ফরম্যাট যেটার একটা পৃষ্ঠার 3টা সাইড থাকে, মিডল, লেফট, রাইট। কোথাও কোথাও দেখবেন যে বইয়ের নাম লেখা থাকে, অনুচ্ছেদ লেখা থাকে, পৃষ্ঠা নাম্বার লেখা থাকে। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। নিচের দিকে যত যাবেন তত নতুন নতুন ফরম্যাট গুলো আপনি এখানে পাবেন। এখান থেকে যে ফরম্যাটটা আপনার পছন্দ হবে আপনি সেই ফরম্যাটের মধ্যে ক্লিক করেন। দেখেন আমি এটার মধ্যে ক্লিক করেছি, এখানে আমি কিছু লিখে দিলাম, বইয়ের নাম লিখে দিলাম, যেমন আমার বাংলা। আর এখানে লিখলাম পঞ্চম শ্রেণী। এখন দেখেন আমি যে পৃষ্ঠার মধ্যে লিখলাম এই পৃষ্ঠাটাকে মাস্টার পেজ বলে। মাস্টার পেজ হলো, মাস্টার পেজের মধ্যে থাকা অবস্থায় আপনি পেজের যে জায়গায় যেই লেখাটা, যে শেপটা, যে ডিজাইনটা আপনি করবেন, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে সেম ভাবে ওই ডিজাইনটা, ওই লেখাটা, ওই ফরম্যাটটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে অটোমেটিক ভাবে বসে যাবে। এটা হলো মাস্টার পেজের বিশেষ গুণ। আমি বর্তমানে মাস্টার পেজের মধ্যে আছি। যখন হেডার কিংবা ফুটারে ক্লিক করব তখন মাস্টার পেজটি ওপেন হবে, কিংবা আমি যখন পৃষ্ঠার নাম্বার উপর ক্লিক করব তখন কিন্তু আমার মাস্টার পেজটা ওপেন হবে। এরপর আমি এখানে যা যা করণীয় সবকিছু করব, করার পরে গিয়ে আমি ক্লোজ করে দিব। যখন আমি মাস্টার পেজটা ক্লোজ করে দিব তখন আমার স্বাভাবিক পেজের মধ্যে যেখানে আমি লেখালেখি করি সেই পৃষ্ঠাটা ওপেন হবে এবং সেখানের মধ্যে আমি আমার লেখাগুলো লিখে যাব। যেমন এখন দেখেন আমার এই পৃষ্ঠার মধ্যে আমি যে লেখাটা লিখেছিলাম মাস্টার পেজের মধ্যে, সেই লেখাটা কিন্তু আমার সেকেন্ড পেজের মধ্যেও আছে। এইভাবে যতগুলো পৃষ্ঠা বাড়তে থাকবে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার ওই মাস্টার পেজের লেখাটাও বসতে থাকবে। এটা হলো আমার ইনসার্টের হেডার অংশ, মানে পৃষ্ঠার উপরের অংশ। পৃষ্ঠার নিচের অংশে কিন্তু কিছু নাই, এটা কিন্তু পৃষ্ঠার নিচের অংশ। এবং মাঝখানে যে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন এটা মূলত হলো বর্ডার। একটা পৃষ্ঠার শেষ, সেকেন্ড পৃষ্ঠার বর্ডার, অর্থাৎ একটা পৃষ্ঠা ডিভাইডেড বোঝানোর জন্য মাঝখানে কালো দাগ দেওয়া হয়েছে। এইটার আগ পর্যন্ত একটা পৃষ্ঠা, এটার আগ পর্যন্ত আরেকটা পৃষ্ঠা। এইটা আমরা আমাদের এই সেটিংটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের মাস্টার পেজের মধ্যে যেতে হবে। মাস্টার পেজের মধ্যে যাওয়ার জন্য যখন আমি কোনো হেডার এন্ড ফুটার বসিয়ে ফেলবো তখন আমার নিয়ম হলো এটির উপর ডাবল ক্লিক করা। ডাবল ক্লিক করলে আমার মাস্টার পেজ ওপেন হবে। আবার ক্লোজ এন্ড হেডার ফুটার ক্লিক করলে তখন আমার স্বাভাবিক পেজের মধ্যে চলে আসবে। এখন দেখেন ইনসার্টের মধ্যে যে আপনি হেডার অংশটা ব্যবহার করেছেন আপনার ফুটারও দরকার হতে পারে, মানে পেজের নিচের অংশ কিছু লেখা থাকার দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ফুটারে যাবেন, ফুটারে যাওয়ার পর আপনি কি দিবেন, পৃষ্ঠা নাম্বার দিবেন নাকি অন্য কিছু দিবেন। আমি পৃষ্ঠার নাম্বার ব্যবহার করলাম উদাহরণস্বরূপ। এখানে পৃষ্ঠার নাম্বার ফরম্যাট দেখা যাচ্ছে, আমি ক্লিক করলাম। এখন দেখেন আমার এই পৃষ্ঠার মধ্যে দেখেন পৃষ্ঠা নাম্বার বসে গেছে, 1 নাম্বার পেজ, এরপর দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, একটা ডিজাইনের।
আমি প্রিভিউতে ক্লিক করি, তখন আপনি বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পৃষ্ঠা নাম্বার দেখা যাচ্ছে দাগ টেনে, আর উপরে দাগ টেনে দেখা যাচ্ছে আমার বইয়ের নাম। এটা হেডার এন্ড ফুটারের মাধ্যমে তৈরি করা। হেডার এন্ড ফুটারের মূলত কাজ হলো মাস্টার পেজটাকে ওপেন করে পৃষ্ঠার উপরে কিংবা পৃষ্ঠার নিচে কোনো লেখা, কোনো পৃষ্ঠা নাম্বার, কোনো ডিজাইনকে সেট করা। এটা হলো আমার হেডার এন্ড ফুটারের কাজ। হেডার এন্ড ফুটার যদি আমি ব্যবহার করতে না চাই, কেবল পেজ নাম্বার ব্যবহার করতে চাই, তাও আমি পারবো। আমি এখান থেকে কোন জায়গার মধ্যে আমার পেজ নাম্বারটা দিব, টপ আপ পেজ, পেজের উপর অংশ দিব, উপরের মধ্যে কোন সাইডে দিব, বামে দিব, মাঝখানে দিব না ডানে দিব, না স্টাইলে দিব। এখানে অনেকগুলো স্টাইল আছে। পেজ নাম্বারটা আমি কিভাবে দিতে চাই সেটা আমি এখান থেকে ব্যবহার করতে পারি। যদি বটমে বলি, মানে ফুটার, বটম মিন ফুটার, ফুটার মিন হলো নিচের অংশ। যদি পৃষ্ঠার নিচের অংশ দিতে চান তো কোন ফরম্যাটে দিবেন সেটা আপনি এখান থেকে মার্ক করতে পারেন। পেজ মার্জিন, যে মার্জিনে বাইরে দিতে চান সেটা আপনি এখান থেকে মার্ক করতে পারেন। কারেন্ট পজিশন অবস্থা সেট করতে চান সেটা আপনি করতে পারবেন। ফরম্যাট পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার যদি চেঞ্জ করতে চান, যেমন 5 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হবে না, বরং 6 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হবে, তাহলে আপনি সেই নাম্বারটা আপনি লিখতে পারবেন এখানে। দেন রিমুভ পেজ নাম্বার, অর্থাৎ যে পৃষ্ঠাটা আপনি নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারগুলো আপনি রিমুভ করে ফেলবেন, দরকার নেই, পেজ নাম্বার ছাড়া দিবেন। এটা আপনি এখান থেকে করতে। আপনি যখন টপ লাইনে যাবেন সেখানে যে ফরম্যাটটা দরকার হবে সেটাতে ক্লিক করেন, তখন দেখবেন যে আপনার পেজ নাম্বারটা বসে গেছে। দেখেন একটা ফরম্যাটে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এবং আমার পৃষ্ঠা নাম্বারটা বসে যাবে। আমি যখন মাস্টার পেজটা ওপেন করব, তখন আমার এখানে মধ্যে কিছু অপশন, যে অপশনের মধ্যে থেকে হেডার এন্ড ফুটারে এডিট অপশন আসবে। আমি যদি চাই আমার এখানে ডেট এন্ড টাইম কিংবা পিকচার কিংবা ক্লিপ আর্ট ইত্যাদি গুলো সেট করতে চাই, সেটা আমি এখান থেকে করতে পারবো। ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওড এন্ড ইভেন্ট পেজ যদি আমি সেট করতে চাই, সেটা আমি এখান থেকে করতে পারবো। অর্থাৎ আমার পৃষ্ঠার মধ্যে জোড় সংখ্যাগুলোতে এক ধরনের শিরোনাম, বেজোড় সংখ্যাগুলোতে আরেক ধরনের শিরোনাম যদি আমি তৈরি করতে চাই, তাহলে এই কমান্ডটা আমার অপশন থেকে সেট করতে হবে। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে হলো আমার প্রথম পৃষ্ঠার মধ্যে কোনো ধরনের শিরোনাম, কোনো ধরনের পেজ নাম্বার থাকবে না, শুধু প্রথম পৃষ্ঠার মধ্যে। তাহলে আমি ডিফারেন্ট ফার্স্ট পেজের মধ্যে ক্লিক করলাম। এবার দেখেন আমার প্রথম পৃষ্ঠার মধ্যে কোনো ধরনের পৃষ্ঠা নাম্বার নেই, কোনো ধরনের ডিজাইনও নেই। আবার সেকেন্ড পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার দেখা যাচ্ছে। এভাবে আপনি যখন ডিফারেন্ট ওড এন্ড ইভেন্ট পেজে ক্লিক করবেন, তখন আপনি উপরটা টিকমার উঠে দিলেন বা দোড়া রাখতে পারেন আপনার ইচ্ছা। আপনি যখন ডিফারেন্ট ওড এন্ড ইভেন্ট পেজে ক্লিক করবেন, তখন আপনার জোড় সংখ্যার মধ্যে আপনি যে শিরোনামটা কায়েম করবেন, সকল জোড় সংখ্যার মধ্যে ওই শিরোনামটাই চলবে। আবার বেজোড় সংখ্যার মধ্যে আপনি যে শিরোনামটা কায়েম করবেন, সকল পেজ নাম্বারের মধ্যে ওই বেজোড় সংখ্যার মধ্যে ওই পেজ নাম্বারটা ব্যবহার হবে। যেমন আমি লিখলাম, আমার বেজোড় সংখ্যার মধ্যে আমি লিখলাম আকরাম, এবং জোড় সংখ্যার মধ্যে আমি লিখলাম উল্লাহ বা আশরাফ। তাহলে এখন দেখেন, আমার এইটা হলো 1 নাম্বার পেজ, এইটা হলো 2 নাম্বার পেজ। আবার 1 নাম্বার পেজের মধ্যে যেটা আছে সেটা কিন্তু 2 নাম্বার পেজের মধ্যে নাই। আবার 2 নাম্বার পেজের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আবার 3 নাম্বার পেজের মধ্যে নেই। অর্থাৎ আকরাম আশরাফ জোড় সংখ্যাগুলোতে আছে এবং বেজোড় সংখ্যাগুলোর মধ্যে আছে আকরাম। এইটার অপশনটা হলো ডিফারেন্ট ওড এন্ড ইভেন্ট পেজ। এখন প্রশ্ন হলো এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে? এটা ব্যবহার করা হয় সকল বইয়ের ক্ষেত্রে, এটি ব্যবহার করে। দেখবেন আপনারা পৃষ্ঠা নাম্বার, আপনারা আপনাদের পৃষ্ঠাগুলো খুলে দেখবেন, আপনাদের যে সকল বইগুলো আছে সেই বইগুলোতে দেখবেন জোড় সংখ্যার মধ্যে যে শিরোনামটা আছে, বইয়ের নামটা যেটা আছে, বেজোড় সংখ্যার মধ্যে ওই নামটা কিন্তু নাই, তার ভিন্ন নাম আছে। যেমন আমার বাংলা, এটা পৃষ্ঠা নাম্বার লিখছে এতটুকু, আবার বেজোড় সংখ্যার মধ্যে গিয়ে লিখছে পঞ্চম শ্রেণী। আবার কিছু জায়গার মধ্যে লিখবেন যে মিশকাতুল মাসাবিহ, একটা পৃষ্ঠার মধ্যে লিখেছে
আরেকটা পৃষ্ঠার মধ্যে দেখবেন যে পরবর্তী পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখবেন যে লেখা আছে হলো অধ্যায় বা খণ্ড বা পরিচ্ছেদ বা অনুচ্ছেদ, এগুলো লেখা থাকে। এই যে এক পৃষ্ঠার মধ্যে এটা, এক পৃষ্ঠার মধ্যে এটা যে ব্যবহার করে, এটাকে হাতে ধরে ধরে করে না, বরং এটা অটোমেটিক ভাবে এখান থেকে তৈরি করে। সেই কাজটাই হলো ডিফারেন্ট ওল্ড এন্ড ইভেন্ট পেজের কাজ, যেটা আমাদের পাবলিকেশন সেক্টরে যারা কাজ করবেন বা যারা কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেডার, ফ্রম, ফুটার, অর্থাৎ আমার যে হেডলাইনটা লেখাটা শুরু হয়েছে পৃষ্ঠার কতটুকু দূরত্বের পর থেকে লেখাটা শুরু হয়েছে বা হবে। যেমন আমি টপের মধ্যে 1/2 ইঞ্চি আছে, আমি যদি এই মুহূর্তে 1 ইঞ্চি করে দিই, তখন আমার 1 ইঞ্চি পর থেকে আমার লেখাটা শুরু হবে। এভাবে যদি আমি বলি যে আমার 1 ইঞ্চি নয় বরং 0.7, তাহলে 0.7 পরিমাণ দূরত্ব থেকে আপনার লেখাটা শুরু হবে। এই মেজারমেন্টটা আপনি পজিশন থেকে করতে পারবেন। এটা হলো আমাদের ডিজাইন অপশন, অর্থাৎ যখন মাস্টার পেজটা আমার ওপেন হবে, সেই মাস্টার পেজ রিলেটেড যে সকল কমান্ড গুলো আছে, সেই কমান্ড গুলো আমরা ডিজাইন মেনুতে পাবো। দেন ক্লোজ বাটন ক্লিক করলে এটি কি হয়ে যাবে, মাস্টার পেজ থেকে স্বাভাবিক পেজের মধ্যে চলে আসবে। আর যদি আমরা আমাদের হেডারও ব্যবহার করার দরকার নাই, ফুটারও ব্যবহার করার দরকার নাই, নাম্বারও ব্যবহার করার দরকার নাই, তাহলে মাস্টার পেজে যাব। মাস্টার পেজে যাওয়ার পরে আমরা লেখাগুলোকে কেটে দিব। লেখাগুলোকে আমরা কেটে দিলাম, এখানে পৃষ্ঠা নাম্বারটা আমরা কেটে দিলাম, এখন ক্লোজ করে দিলাম। দেখেন এখন আমার কোথাও কোনো পৃষ্ঠার মধ্যে নাম্বারও নেই, হেডার ফুটার অংশও নেই। এই কাজগুলো আমরা করতে পারবো, হেডার এন্ড ফুটার। যদি আমরা পেজ নাম্বার বসাতে চাই, দেন পেজ নাম্বার দিয়ে দিব, কোথায় পেজ নাম্বার দিব সবকিছু আমরা এখান থেকে করে নিব। নেক্সট আসেন টেক্সট বক্স। টেক্সট বক্সের মধ্যে শুরুতে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, যখন ক্লিক করবেন তখন কিছু ফরম্যাট পাবেন। প্রত্যেকটা কমান্ডারই কিছু ইয়ে থাকে, অটো ফরম্যাট থাকে, মানে কিছু অটো ফরম্যাট তৈরি করা থাকে যেগুলো আপনাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো আপনার কাজকে সহজ করার জন্য ব্যবহার করা হয়। এরকম কিছু অটো ফরম্যাট এখানে আছে। ওল্ড ভার্সন যেগুলো ছিল 2003 সালের যে ভার্সনগুলো, এগুলো ক্লিক করলে ম্যানুয়ালি ধরে ধরে টানা লাগবে। আর এখন এখানে টেনেও কাজ করতে পারবেন ডট টেবিলের মাধ্যমে, অথবা আপনি এখান থেকেও যে ফরম্যাটটা পছন্দ হয় সেই ফরম্যাট অনুযায়ী আপনি কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। যেমন আমি এই ফরম্যাটটা আমার পছন্দ হলো, আমি এটাতে ক্লিক করলাম। আমি যখন এটাতে ক্লিক করবো তখন আমার এই ধরনের একটা বক্স তৈরি হয়ে যাবে। দেখেন একটা বক্স তৈরি হয়ে গেছে। আমি আমার এখানে লেখা এডিট করে নিলাম, যেখানে যা করে, এটা একটা স্টাইল। এই স্টাইলটা যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে ফরম্যাটে কাজ আসবে। যেভাবে আমরা আমাদের শেপের কাজ ক্ষেত্রে কাজ করতে গেলে যে সকল কাজগুলো করতে পারতাম, ওই ফরম্যাট মেনুটা এখানে ওপেন হবে। কেন ফরম্যাট, এই রিলেটেড যে সকল কাজগুলো দরকার ওই সকল কাজগুলো করার জন্য ফরম্যাট মেনুটা এখানে অটোমেটিক ভাবে আসে। টেক্সট বক্সের মাধ্যমে এখানে ফরম্যাট যদি পছন্দ না হয় তাহলে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্সের মধ্যে ক্লিক করে যখন মাউসের মাথাটা প্লাস চিহ্ন হয়ে যাবে, এভাবে ধরে যতটুকু পরিমাণ দরকার একটা আমরা বক্স তৈরি করি। একটা বক্স তৈরি করার পরে কি করতে হবে কি করতে হবে না, এটা সম্পর্কে বিস্তারিত ক্লাসগুলো ইলাস্ট্রেশনের ক্লাসের মধ্যে বলা হয়েছে। কেননা ইলাস্ট্রেশনের মধ্যে যে সকল শেপগুলো তৈরি করেছি এটা তার একটা, এই টেক্সট বক্সটা এটা তার একটা। এখানে বক্সে কালার করতে চাইলে কালার করতে পারবেন, ফিল কালার করতে চাইলে ফিল কালার করতে পারবেন, ইফেক্ট করতে চাইলে ইফেক্ট করতে পারবেন, লিখতে চাইলে লিখতে পারবেন, কালার লেখা কালার করতে চাইলে লেখা কালার করতে পারবেন। অর্থাৎ এই বক্সের যত ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজের ফরম্যাট আপনি এখানেও পাবেন এবং ওই কাজগুলো আপনি করতে পারবেন। বক্সগুলোকে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন, যা কিছু করণীয় দরকার আপনি করতে পারবেন ঠিক ইলাস্ট্রেশনের শেপগুলোর মতোই। আসেন কুইক পার্টস। এখানের মধ্যে থেকে একটা জিনিস ছাড়া বাকিগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয়, তবুও একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি কোনো রিলেটেড কাজ এমন হয় যে কাজটা বারবার কপি পেস্টের দরকার হয়, ওইরকম কিছু কাজ, ওইরকম কিছু ফিগার বা এরকম কিছু ফরম্যাট আপনি সেট করে রাখতে পারেন। যেমন অটো টেক্সটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কিছু ইয়া করা আছে। যেমন আমার নাম, ক্লিক করলাম আমার নাম লেখাটা চলে আসলো, ক্লিক করলাম আমার নাম লেখাটা
চলে আসলো, ইংলিশে আসলে আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। দেখেন আমার নামটা লেখা চলে আসলো, আমি বড় করে নিচ্ছি। এই লেখাটা কিন্তু আমি লিখি নাই, এটা আমি ফরম্যাটের মধ্যে সেভ করে রেখেছিলাম। আবার দেখেন আপনি যখন ইনসার্টে যাবেন, সেখানে গিয়ে যদি কুইক পার্সে যান, অটো অটো টেক্সটের মধ্যে গিয়ে দেখেন এখানে একটা নাম সেভ করা আছে, নিচের দিকে যান, আবার এখানে কিছু লেখা আছে দেখেন। এই যে লেখাগুলো আমি কিন্তু লিখে নাই, এগুলো কিন্তু এখানে সেভ করা ছিল। এই যে ক্যাটাগরি কিছু কাজ আছে, কিছু ফরম্যাট আছে, যে কাজগুলো আমাদের কাজ করার ক্ষেত্রে খুব উপকার আসে, অনেক উপকার আসে, যেটা বলে শেষ করা যাবে না। যে আমার যে ফরম্যাটের আমি যে রিলেটেড কাজ করি, ওই রিলেটেড কমন কিছু কাজ আছে, যে কাজগুলো আমার বারবার আসে, ওই কাজগুলো যদি আমি এখানে একবার শুদ্ধভাবে যদি সেট করে রাখতে পারি, তাহলে আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না। যেমন আমি আমার সোনা বাংলা, আমি এই লেখাটাকে কপি করে রাখতে চাই, সেট করে রাখতে চাই, কি জন্য? আমার দেখাতে গেলে আমাকে এটা বারবার লিখতে হয়, কপি পেস্ট করতে হয়। তাহলে আমি আর কি করলাম, এটাকে বারবার লিখবো না, এটাকে কপি পেস্ট করবো না, বরং আমি এখানে এটাকে সেট করে রাখলাম। সেট করে রাখলাম, কপিকে মার্ক করলাম, কুইক পার্সে গেলাম, অটো অটো টেক্সটে যাব, সেখানে গিয়ে দেখতে পারবেন সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি। এখানে একটা নাম দিয়ে দিলেন, আমি নাম দিলাম এখানে, দেন ওকে বাটন প্রেস করলাম। তাহলে আমার শোনা বাংলা নামে আমার একটা ইয়ে হয়ে গেল, সব কিছুকে আমি কেটে ফেলে দিলাম, এখানে কিন্তু কোনো লেখা নাই, কোনো লেখা নাই। এই মুহূর্তে যদি আমি যাই আমার সেই অটো টেক্সটের মধ্যে, সেখানে গিয়ে দেখবো যে আমার সোনা বাংলা লেখা আছে, ক্লিক করলাম, দেখেন আমার পুরো পৃষ্ঠার মধ্যে লেখাটা চলে আসবে। পুরো পৃষ্ঠার মধ্যে লেখাটা কি চলে আসবে, লেখাটা চলে আসবে। তাহলে এই কাজটা, এই ধরনের কাজগুলো যদি আমি আমার কম্পিউটারের মধ্যে সেভ করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি, আমার অফিসিয়াল অনেক কাজের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো, ব্যক্তিগত অথবা দোকানেরও কাজগুলোর ক্ষেত্রে আমি এগুলোকে ব্যবহার করতে পারবো। এরপর আসেন হলো ডকুমেন্ট প্রপার্টি। এই ডকুমেন্ট প্রপার্টি যেটা, সেটা হলো শর্টকাট কিছু শব্দ কম্পিউটার মধ্যে থাকে, যেমন ক্যাটাগরি, কমেন্ট, কোম্পানি, এই ধরনের শব্দগুলো যদি কোনো ধরনের আপনাকে শর্টকাট ভাবে আনতে হয়, তাহলে আপনি কিন্তু নিতে পারেন, কারণ এই শব্দটা আপনি আনতে যে সময় ব্যয় করবেন, তার থেকে স্বল্প সময়ে, কম সময়ের মধ্যে আপনি লেখাটা লিখেও লিখতে পারবেন। তো এটা এখান থেকে দরকার নেই। বিল্ডিং ব্লক, এটা আমাদের দরকার নেই। ফিল্ড, এটা হলো আমাদের ভগ্নাংশের কাজ। ভগ্নাংশ হলো এ স্কোয়ার টু বি স্কোয়ারের কিছু কাজ করেছিলাম, সেখানের মধ্যে আমাদের 5/3 ভাগ, 3/5 ভাগ, 7/9 ভাগ, এই শব্দটা, এই যোগফলটা অনেকেই টেক্সট বক্স তৈরি করে করে করেন, শুধুমাত্র কাজটা না জানার কারণে। যেমন আমি একটা বক্স তৈরি করলাম, এখানে তৈরি করলাম 45, এবং আরেকটা বক্স তৈরি করলাম, সেখানের মধ্যে আমি বসিয়ে দিলাম 5। এই যে 5 বা ইয়ে করি আমরা, এটাকে আমরা দেখা গেছে 5/3 ভাগ পাশাপাশি এভাবে বসাই। অনেকে আছে এভাবে বক্স নিয়ে নিয়ে বসান। তো এই যে বক্স নিয়ে নিয়ে বসানোর দরকার নাই, যদি ভগ্নাংশের কাজ করতে চান, তাহলে আপনি কুইক পাস থেকে ফিল্ডে যাবেন। ফিল্ডে গিয়ে সেখান থেকে আপনাকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন ইকিউ। এই ইকিউটাকে মার্ক করে ফিল কোর্সে ক্লিক করবেন। ক্লিক করলে ডান পাশে একটা অপশন আসবে, এই জায়গার মধ্যে অপশন যখন আসবে, অপশনে ক্লিক করবেন, আরেকটা টপ আপ বক্স আসবে। সেই টপ আপ বক্স থেকে এখানে যে ইকিউটা সিলেক্ট করেছেন, সেই ইকিউর বিভিন্ন কাজ আছে, ভগ্নাংশ এক ধরনের কাজ আছে, স্কোয়ার টু বি স্কোয়ারের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। সেই কাজগুলোর একটা ইয়ে হলো ভগ্নাংশ, যেটা হলো আমার এফ সিরিয়াল। এফ এর কোড হলো ভগ্নাংশের জন্য। আমি এফটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলে ঠিক এই লেখাটা এই জায়গার মধ্যে চলে আসবে, অথবা আমি যদি অ্যাড টু ক্লিক করি তখনও চলে আসবে। এটা যখন এখানে আসবে, ঠিক আমার যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন, ব্র্যাকেটের ভিতরে একটা কমা আছে, সেই কমার আগে হবে উপরের লেখাটা, যেমন 45, আর নিচে হবে হলো আমার 7। 45/7 তাহলে কমার পরে আমি কিবোর্ডের অ্যারো বাটনের মাধ্যমে ডান দিকে বাম দিকে যেতে পারবো। আমি কমার পরে লিখলাম 7, কমার আগে লিখলাম 45, দিব ওকে, আবার দিব ওকে। ফলে কি হবে দেখেন, আমার এই ভগ্নাংশের হিসাবটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, যেটা আমি টেক্সট বক্সের মাধ্যমে অনেক কষ্ট করে তৈরি করি।
এই কাজটা আমার আর কোনো কষ্ট করে তৈরি করার দরকার হবে না। আমি অপশনটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি, খেয়াল করেন। কুইক পার্সে যাবেন, ফিল্ডে ক্লিক করবেন, এরপর আপনি চলে যাবেন ইকিউ, ইকিউ তে যাবেন, এরপর ক্লিক করবেন ফিল্ড কোড, যাবেন অপশন, সিলেক্ট করবেন এফ, ক্লিক করবেন অ্যাড টু ফিল্ড, এরপর টাইপ করবেন কমার আগে উপরের অংশটা, কমার পরে নিচের অংশটা, এরপর আপনি ওকে বাটন প্রেস করেন, দেন আবারও ওকে বাটন প্রেস করেন, তখন দেখবেন যে 9/3 এই ভগ্নাংশের হিসাবটা বের হয়ে গেল। এটা হলো আমার ফিল্ডের কাজ। যদি না বুঝেন ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবার আসেন ওয়ার্ড আর্ট, যেটা আমি শুরুতেই শিখেছিলাম। এই যে ওয়ার্ড আর্ট, এই যে টেক্সট ইফেক্ট যেটা বলেছিলাম, সেই কাজটা আমার এখানেও আছে। ঠিক আমি এখান থেকে ওয়ার্ড আর্টের যে কাজটাই করব, সেম এই কাজটা আমি ওখান থেকে করে আসছি। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে যা কিছু লেখার লিখবো আমি, যেমন আমার নাম লিখলাম, এই লেখাটাকে আমি ডিজাইন করতে চাই, অর্থাৎ কালার করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, সব কিছু আপনাদেরকে শেখানো হয়েছে। যারা ঘুমান তারা শিখতে পারেন নাই, যারা ঘুমান নাই তারা শিখেছে। এই ফরম্যাটে যা কিছু কাজ আছে সবকিছুই আপনারা শিখে আসছেন। তো একটা কমান্ডের সাথে আরেকটা কমান্ডের কত সম্পর্ক, এটা যদি কোনো ক্লাস মিস করেন তাহলে আর এটা ধরতে পারবেন। নেক্সট আসেন ড্রপ ক্যাপ, এটা আমাদের গুরুত্বপূর্ণ, তবে এখন এই ফরম্যাটটা ব্যবহার হয় না। একটা সময় আপনারা দেখেছেন ম্যাগাজিন যে সকল, যখন ওই মাদ্রাসাগুলোতে প্রচুর পরিমাণে মাসিক পত্রিকার চাহিদা ছিল, ওই মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে বড় খোরাক ওখান থেকে জোগানো হইতো। মাসিক 10 টাকা, মাসিক 5 টাকার পত্রিকাগুলো, রহমত পত্রিকা, আল কাউসার পত্রিকা, বিভিন্ন ধরনের পত্রিকাগুলো তখন বের হইতো। আদর্শ নাই তো এমনও দেখা গেছে যে প্রতি মাসে লক্ষর উপর কপি বিক্রি করতো। একদম পত্রিকা যে সকল দোকানগুলো বিক্রি করতো পত্রিকা, অর্থাৎ দৈনিক পত্রিকা, ওই সকল দোকানগুলোতে পর্যন্ত আদর্শনা পত্রিকা পাওয়া যেত। কতটা টপ লেভেলের একটা পত্রিকা ছিল। তো এখন মিডিয়া সব অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে এখন আর প্রিন্ট মিডিয়ার তেমন একটা কদর নেই। ওই ক্ষেত্রে আমরা যখন কাজ করি তখন আমাদের কিছু কাজ আছে যে কাজগুলোর প্রথম বর্ণমালাগুলো একটু বড় থাকে। এটা কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওই ফরম্যাটটা তখন ব্যবহার হতো। এখন আর এই ফরম্যাটটা তেমন একটা দেখা যায় না। ব্যবহার হয় না যে এমনটা কিন্তু না, বরং ব্যবহার হয়, বাকি ওইভাবে আসলে খুঁজে পাওয়া যায় না। আমি এখান থেকে আমার এই ফরম্যাটটা তৈরি করলাম, উদাহরণস্বরূপ আমার পৃষ্ঠার মধ্যে প্রিন্ট করে দিলাম। এই যে শরিয়া যেটা আছে, এই শরিয়াটাকে আমি একটু বড় করতে চাই। আমি যদি এখান থেকে আমি বড় করে দিই তাহলে দেখা গেছে এতে নির্দিষ্ট পরিমাণে গ্যাপ দেখা যাবে। নির্দিষ্ট পরিমাণে গ্যাপটা কি খালি দেখা যাবে, কিন্তু আমি চাচ্ছি যে এটার সাথে ম্যাচিং করে এটা করা হোক। সুতরাং এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো লেখাটাকে মার্ক করতে, লেখাটাকে মার্ক করতে হবে। লেখাটাকে যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চলে যাব আমাদের ইনসার্টে, এরপর আমাকে চলে যেতে হবে ড্রপ, ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের মধ্যে আমার দুইটা অপশন আছে, একটা ড্রপ ইট আর একটা হলো ইন মার্জিন। অর্থাৎ একটা হলো আমি যখন ড্রপ ইট ক্লিক করব তখন দেখেন আমার এটা এত বড় হয়ে গেছে, 3 লাইন সম পরিমাণ। এটা একটা স্টাইল, একটা সময় ব্যবহৃত এটা। হয়তো আপনারা আধুনিক যুগের ছেলে মেয়েরা হয়তো খেয়াল করেন না এগুলো। ইন মার্জিন ক্লিক করলে মার্জিনে বাইরে যাবে, দেখেন আমার এটা মার্জিনে বাইরে। এটা হলো আমার পেজে মার্জিন, মার্জিনে বাইরে এটা সেট হয়েছে। আবার যদি আমি মার্জিন ড্রপে ক্লিক করি তখন ভিতরে ঢুকবে। আবার যদি এটাকে আমি কমাইতে চাই, মানে কলামের দিক দিয়ে কমাইতে চাই, বাড়াতে চাই, সেটা আমি করতে পারবো। অর্থাৎ আমার 2 লাইন 3 লাইন আছে, তা আমি এখান থেকে 2 লাইন করতে চাই, 2 ক্লিক করলাম ওকে বাটন, তখন দেখবেন যে এটা আমার 2 লাইন পরিমাণ হয়ে যাবে। 2 লাইন যত বড় ঠিক ওই বর্ণটাও তত বড়। এটা হলো ড্রপের কাজ। আমি যদি বাড়াইতে চাই, কমাতে চাই, এটা এখান থেকে মার্ক করে দিব। যদি উঠিয়ে দিতে চাই, নান ক্লিক করা, আবার ওকে বাটন প্রেস করবো, তখন আবার আগের মতো হয়ে যাবে। নেক্সট আসেন সিগনেচার, দরকার নেই। ডেট এন্ড টাইম এটাও আমাদের লাগবে না, আজকে কয় তারিখ, এখন কয়টা বাজে, এখন কত সেকেন্ড বাজে,
এইটা আনার কাজ হলো ডেট এন্ড টাইম। এগুলো যদি কখনো দরকার হয় কোনো কিছু প্রিন্ট আউট করবেন, সেখানের মধ্যে ডেট টাইম সেট করে দিতে চান, দেন আপনি এখান থেকে সেই ফরম্যাটে ক্লিক করে ওকে বাটন প্রেস করলে এটি এখানে চলে আসবে। এটাই হলো আমার ডেট এন্ড টাইমের কাজ। আসলে অবজেক্টের মধ্যে থেকে দুইটা কাজ আছে, একটা কাজ হলো টেক্সট ফ্রম ফাইল। আমি অন্য কোন ফাইলের লেখাগুলোকে টেক্সট গুলোকে কপি করে আমার ওপেন করা ফাইলের মধ্যে আনতে চাই। সেই ক্ষেত্রে আমাকে ফাইলটা ওপেন করে সেই ফাইলের মধ্যে গিয়ে লেখাগুলোকে মার্ক করে সিলেক্ট করে কপি করে এরপরে গিয়ে আমি ওপেন করা ফাইলের মধ্যে আনবো। এই যে একটা লং প্রসেস, সেই লং প্রসেসটাকে শর্ট ভাবে আনার কাজই হলো আমার অবজেক্ট থেকে টেক্সট ফ্রম ফাইল। আমি ক্লিক করলাম, দেন ফাইল সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, ঝটপট ওই ফাইলের যে লেখাগুলো আছে এটা কপি হয়ে আমার এটার মধ্যে পেস্ট হয়। অবজেক্টের মধ্যে টেক্সট ফ্রম ফাইলের এই একটা বিশেষ গুণ। আরেকটা কাজ হলো অবজেক্ট। যে অবজেক্টের কাজটা আপনাদেরকে আজকে ক্লাসে দেখাবো না, এটা আগামী ক্লাসের পরবর্তী ক্লাস আপনাদেরকে দেখাবো একটা প্রজেক্টের মাধ্যমে। কেননা এই কাজটা বোঝার জন্য প্রজেক্ট অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। নেক্সট আসেন সিম্বল। এই সিম্বল থেকে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে থেকে ইতিমধ্যে আমরা শিখে আসছি কিভাবে আমরা আমাদের হরকত গুলোকে সেট করব, কিভাবে আমরা আমাদের উর্দু বর্ণগুলোকে সেট করব, কিভাবে আমরা আমাদের আরবি উর্দুর বিভিন্ন ধরনের ফন্টের সিম্বল গুলো আনবো। আজকে আমরা এমন কিভাবে বাংলা যুক্ত বর্ণগুলো আনবো এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখে আসছি। আজকে মূলত এই নাম রিলেটেড যে কাজটি সিম্বল, সেটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ সিম্বলের সিম্বল, এই সিম্বল মূলত সিম্বলের জন্য তৈরি করা। এই সিম্বলটাই আজকে আমরা শিখবো। সিম্বল শেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোর সিম্বল। মোর সিম্বল যখন ক্লিক করবো টপ আপ বক্সটি আসবে, এইখান থেকে মূলত আমাদের ক্লিক করতে হবে, সোজা নিচের দিকে গিয়ে আমরা কিছু সিম্বলের ফন্ট পাবো। সিম্বলের ফন্ট যেমন উইন্ডিং, উইন্ডিং 2, উইন্ডিং 3, উইন্ডিং, এরকম অনেক ধরনের সিম্বল স্টাইল পাবে। যখন ফন্ট ক্লিক করবেন তখন ওই ফন্টের মধ্যে গিয়ে সিম্বল গুলো আপনি খুঁজে পাবেন। আপনি যখন আপনার কাজগুলো করবেন সেই কাজের শুরুতে, সেই কাজের মাঝে, সেই কাজের শেষে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের স্যাম্পল গুলো বসানোর দরকার হয়। ঠিক আমার এখানে যে স্যাম্পলটা আছে এটা শেপের মতো না, পিকচারের মতো না, এটা বরং ফন্টের মতো। ফন্ট যেমন সিলেক্ট করে একসাথে বড় ছোট করা যায়, ঠিক এইটাও একসাথে বড় ছোট করা যায়। ফন্ট যেমন লাইন ভিত্তিক চলে, এটাও লাইন ভিত্তিক চলে, কিন্তু শেপ পিকচার ইত্যাদিগুলো লাইন ভিত্তিক চলে না। আপনি এক জায়গায় বসাবেন, ওইটা লাইনের আগে পরে যদি বসান তাহলে দেখা গেছে ডিলিট করলে ওইটা ওই জায়গার মতো পড়ে থাকবে। এই ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন ধরনের সিম্বলের প্রতীকগুলো আমরা এখান থেকে বসাইতে পারবো। যেটা পছন্দ হবে ক্লিক করব ইনসার্টে, এরপর দেখবেন যে সেই পিকচারটা এখানে চলে আসলো। যেমন দেখেন ঠিক আমার লেখার ফন্টের মতো, এমন এটা ফন্টের মাধ্যমেই আনতে হয়। কি ফন্ট? সিম্বল ফন্ট। সিম্বলে অনেকগুলো ফন্ট আছে যেটা সকল কম্পিউটারের মধ্যে কম বেশ না, সকল কম্পিউটারের মধ্যে থাকে ডিফল্ট ভাবে। সেটা হলো উইন্ডিং, ওয়েবডিং, উইন্ডিং 2, উইন্ডিং 3, এগুলো বিভিন্ন ফন্টের নাম। এক একটা ফন্টের মধ্যে দেখা গেছে অনেক অনেক ধরনের পিকচার পাওয়া যায়। যেমন আমি এখানে লেখা আছে উইন্ডিং, আপনি এই মুহূর্তে যদি নিচের দিকে যান উইন্ডিং 2 তে ক্লিক করেন বা 3 তে ক্লিক করেন, তখন দেখবেন যেখানে আরো অনেক ধরনের সিম্বল পাওয়া যায়। যেটা লাগবে সেটাতে ক্লিক করবেন, যেটা লাগবে সেটাতে ক্লিক করবেন এবং যা কিছু করার, কালার করা, বড় করা, ছোট করা, বোল্ড করা, সব কিছু করতে পারবেন। এটা হলো আমাদের ইনসার্ট মেনুর আলোচনা। ইনসার্ট মেনুর আলোচনার মধ্য থেকে ইকুয়েশন এবং অবজেক্টের অবজেক্ট কাজ ব্যতীত বাকি সকল কিছু আলোচনা করা হয়েছে। এই দুইটা স্বতন্ত্র দুই ক্লাস লাগবে। আমরা সেই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আগামী ক্লাসের পরবর্তী ক্লাসের মধ্যে এটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমাদের চলবে হলো পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে দেখতে পারবেন পেজ সেটআপ সংক্রান্ত আগামী ক্লাসে আলোচনা করা হবে। কিভাবে আমরা পেজটাকে ছোট বড় করব, কিভাবে পেজটা মার্জিন সেটআপ করব, পৃষ্ঠাতে খাড়াখাড়ি করব, পাশাপাশি করব, ইত্যাদির কাজগুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।